আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে অংশগ্রহণকারী সকলকে জানাই বিনাপুর আইসিটি স্কুল এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর সপ্তম অধ্যায়ের পার্ট 4। আজকের যে আমাদের সপ্তম অধ্যায়ের পার্ট 4 আছে, তোমরা অবশ্যই বইটা খুলবে, আলোচনাটা দেখবে, তাহলে তোমাদের একটু সহজ হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো দেখা যাক আজকের যে আলোচনার বিষয়, সেই বিষয় কি আমরা একটু দেখে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের যে আলোচ্য বিষয় সেটা এই যে তোমরা চিত্রগুলো একটু দেখো। পার্ট 4, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। আজকের যে আলোচ্য বিষয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা। তাহলে বাংলাদেশের অর্থনৈতিকভাবে যে উন্নয়নের সম্ভাবনা আছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা এই অধ্যায়ের পার্ট 1, 2, 3 এগুলো আলোচনা করেছিলাম বাংলাদেশের অর্থনীতি নিয়ে, অর্থনীতি গ্রামের শহরের এবং অর্থনৈতিক খাতগুলো কি কি সেগুলো নিয়ে তোমরা দেখছিলা। এর ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব মানে অর্থনীতির যে উন্নয়নের সম্ভাবনা আছে সেই সম্ভাবনা খাত, সেই সম্ভাবনাগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আলোচনাগুলো দেখে নিতে পারি। তাহলে এর আগে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু লক্ষ্য করো, আজকের এই আলোচনা শেষ হলে তোমরা যে বিষয়গুলো জানবে সেগুলো আমরা একটু দেখে নিতে পারি। এই যে তোমরা একটু লক্ষ্য করো, শিকড় ফল, যেটা তোমরা জানবে, শিকড় ফল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারবে। তাহলে আজকের যে আলোচনা শেষ হলে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষেত্রগুলা, যে খাত বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা চিনতে পারবে। আবার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের করণীয়গুলো বলতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে করণীয় যে কাজগুলো আমাদের করতে হবে সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে বা আলোচনা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবিগুলো দেখছো, এই ছবিগুলো দেখার একটা কারণ আছে। দেখো, তোমার ছবিগুলো দেখলেই বুঝতে পারবে যে এগুলো যদি কোনো দেশে বিরাজ করে এরকম ছবি, তাহলে তোমরা এমনি বুঝতে পারবে এই দেশটির পরিস্থিতি কিরকম। আমরা জানি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিভিন্নভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠতেছে এবং উন্নয়নশীল দিকে চলে যাচ্ছে। তাহলে সুপ্রিয়, এই বিশ্বের অনেক দেশ উন্নয়নের মতো বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাধা আছে। তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, বিশ্বের অনেক দেশে যে উন্নয়নশীল দেশে যাচ্ছে সেখানে কিন্তু কিছু বাধা আছে। তার একটি বাধা হচ্ছে, দেখো, দারিদ্র শিক্ষার অভাব। যদি একটি দেশকে উন্নয়নশীল করতে হয় তাহলে অবশ্যই এই যে দারিদ্রতা, এই যে খাদ্যের অভাব এবং এই শিক্ষার অভাব থাকা যাবে না। থাকলে ওই দেশ উন্নত করা যাবে না। তাহলে অবশ্যই দেশকে শিক্ষিত করতে হবে। তাহলে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, স্বাধীনতার পর থেকে উন্নয়নের দিকে যাচ্ছে। আবার বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল দেশ, তাহলে বাংলাদেশের কিছু সমস্যাও আছে, কিন্তু আবার কিছু সুবিধাও আছে। বাংলাদেশের কিছু সম্ভাবনায় জায়গাও আছে। আমরা জানি বাংলাদেশ একটি উর্বর, এই যে দেখো, উর্বর জমি আছে, উর্বর মাটি আছে বাংলাদেশের মাটি কিন্তু খুব উর্বর এবং খুব জনশক্তি আছে। জনশক্তি মানে কি? জনসম্পদকে আমরা জনশক্তি বিশাল, বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু জনগণ অনেক বেশি। এই বিশাল জনশক্তি রূপান্তরিত করলে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তাহলে বাংলাদেশের সম্ভাবনাময় বিষয়টা হচ্ছে যে উর্বর ভূমি এবং জনশক্তি। এই উর্বর ভূমি জনশক্তি কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক উন্নয়ন করতে পারি। এরপর আছে খনিজ সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি বাংলাদেশের সম্ভাবনার খাতগুলো আছে, তার মধ্যে বাংলাদেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর। সেই প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু আমরা সবকিছু তুলতে পারি না। আমাদের যে প্রযুক্তি, এই প্রযুক্তি সম্পূর্ণ না থাকার কারণে কিন্তু সবগুলোকে আমরা ব্যবহার করা কঠিন হয়ে যায়। আমরা জানি পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রাকৃতিক সম্পদ নেই। তারপরে দেশগুলো কিন্তু এখন শিল্পোন্নত দেশে পরিণত, যেমন কোরিয়া আছে, সিঙ্গাপুর আছে, চায়না আছে। এই দেশগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ এরকম প্রাকৃতিক সম্পদ নাই। তাহলে এই প্রাকৃতিক সম্পদ না থাকার সাথে ওই দেশগুলো কিন্তু তাদের মেধা পরিশ্রম দ্বারা কিন্তু উন্নয়নের দিকে চলে গিয়েছে। তাই আমি সেটাই বলবো, এই যে দেখছো তোমরা, এই যে আমাদের উন্নত মানের কয়লা, এই যে দেখছো আমাদের গ্যাস, এই যে বিষয়গুলো দ্বারা গ্যাস উত্তোলন করা হচ্ছে,
তাহলে এই যে প্রযুক্তিগুলো ব্যবহার ক্ষেত্রে আমাদের যে এই দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর, সেটা কিন্তু সম্ভাবনার খাত হিসাবে। তাহলে আমাদের দেশকে যদি উন্নতি করতে হয়, সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা জানি শিক্ষা এবং দারিদ্রতার অভাব, শিক্ষার অভাব এবং দারিদ্রতার কারণে। আর সম্ভাবনার বিষয়গুলো যে তোমরা দেখতেছো। আবার কি আছে, আমাদের যে মাটি, বাংলাদেশের যে মাটি, সেটা আছে এই যে বাংলাদেশের মাটি ও পানি কিন্তু খুবই উর্বর, সেটা তোমাদের দেখাইছি, চাষাবাদের জন্য উপযোগী এবং বিভিন্ন ধরনের ফসল উৎপাদন আমরা করতে পারি সেখানে। তাহলে ফসল উৎপাদন করতে গেলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হই। তাহলে অবশ্যই আমাদের দেশকে যে অর্থনৈতিকভাবে যে আমরা ফসলগুলো, আমাদের বিদ্যুৎ, আমাদের যে চাহিদাগুলো আছে, সেগুলো যেন আমরা মানে নিজেদের জন্য চাহিদা পূরণ করি, আবার রপ্তানিকে দেশে বেড়ে, তাহলে কিন্তু একটি দেশ উন্নয়নের মানে একটি দেশ উন্নয়নশীল দেশ হিসেবে মধ্যমায়ের দেশে পরিণত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ এখন নিম্ন মধ্যমায়ের দেশ। বাংলাদেশ কিন্তু মধ্যমায়ের দেশে যাওয়ার কিন্তু কিছু ক্রেডিটে আছে, সেগুলো কিন্তু পূরণ করতেছে। তোমরা জানো এসডিজি যে ক্লাসটা তোমরা করে আসছে, এসডিজি, সেই এসডিজি আছে, সেই এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দিকে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের মাটি পানি যে আছে সেগুলা কিন্তু খুবই উপকারী এবং দেশের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে কি প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশের যে জনশক্তি, বাংলাদেশের মানুষ, আমরা ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের প্রচুর জনশক্তি রপ্তানি করা হচ্ছে আমাদের দেশের বাইরে। তারা কি করতেছে, সেখান থেকে তারা বিভিন্ন ধরনের শ্রম দিয়ে কাজ করে, মেধা, শারীরিক বিভিন্ন পরিশ্রম করে তারা বৈদেশিক মধ্যে অর্জন করছে। সেগুলো আমাদের দেশে কি অর্থনৈতিক চাকাকে চাঙ্গা করছে, অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করেছে। বাংলাদেশ কিন্তু এই যে তোমরা নিশ্চয়ই জানো গার্মেন্টস শিল্প থেকে শুরু করে আমাদের যে কারখানাগুলো আছে, সেগুলো প্রচুর শ্রমিক কাজ করতেছে এবং প্রশিক্ষণ নিয়ে তারা এই যে দেশের বাইরে যাচ্ছে। এই যে বাইরে যায় তারা মেধা এবং মননের পরিচয় দিচ্ছে এবং এভাবে একটি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম যে প্রবাসী বাংলাদেশি মানে কি, আমাদের যে প্রবাসীরা আছে যারা দেশের বাইরে থাকে, তারা চাকরি করে নিজস্ব পরিশ্রম করে তারা বিভিন্নভাবে দেশকে রেমিটেন্স পাঠাচ্ছে এবং দেশ উন্নয়নের দিকে যাচ্ছে। এভাবে একটি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশে যে সম্ভাবনার খাতগুলো, এই যে খাতগুলো আছে, সেগুলো আমরা কিভাবে আরো বাস্তবায়ন করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পোশাক শিল্প, এই পোশাক শিল্পটাকে আমি আলাদা করে একটু দেখাচ্ছি। দেখো, এটা একটি গুরুত্বপূর্ণ খাত। আমরা জানি 80 দশকে পাট আমাদের সোনালী আঁশ বলা হতো পাটকে। সেই পাট আমরা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। বর্তমানে কিন্তু পাটের চাহিদা ব্যাপক। এরপরও আমাদের যে পোশাক, এই যে পোশাক কারখানা আছে, যেখানে আমরা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যে পোশাকের যে চাহিদা, এবং এই পোশাক কারখানা করার কারণে এই যে বিভিন্ন আমাদের যে গ্রামে যে মহিলারা আছে, তারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বিভিন্ন মানে মানুষের যে কর্মসংস্থান সেইগুলো সৃষ্টি হয়েছে। এর ফলে কি হয়েছে, একটি দেশ কিন্তু বেকারত্ব দূর হচ্ছে শিল্প কারখানা গড়ে ওঠার কারণে, এবং আর্থিকভাবেও একটি দেশ উন্নত হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে কি সম্ভাবনাময় খাত, এগুলো হচ্ছে সম্ভাবনাময় খাত, মানে ভালো খাত যেগুলো। এরপর আমরা চামড়া শিল্প জানি, ওষুধ শিল্প জানি, সেগুলো আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পোশাক শিল্প জানলে, তাহলে আমাদের দেশকে কি দূর করলে এবং কোন সম্ভাবনা খাতগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে একটি দেশ উন্নয়নশীল বা উন্নত দেশ হবে, সেটা তোমরা জানলে। এরপর আমরা দেখব যে এই যে উন্নয়নের পথ, একটি দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে গেলে কি পথগুলো, যে পথটা কি, কোন পথে গেলে আমরা উন্নয়ন হবে, সেই বিষয়টা আমরা দেখব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো উন্নয়নের পথ। এই যে তোমরা দেখছো উন্নয়নের পথ তাদের বইয়ে আছে। তাহলে উন্নয়নের পথ, তাহলে উন্নয়নের পথগুলো কি কি, যেগুলো করলে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হব। এই যে দেখো, জনসম্পদে পরিণত, এটা বলি যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে, সেই বিষয়টাই বলছে। এরপর দেখো কৃষির উন্নতি, এরপর দেখো কৃষির উন্নতি, আমাদের যে বিশাল কৃষি জমি আছে সেগুলো উন্নতি করতে হবে। প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদ সেটার কথা বলছে। এরপর বলছে শিল্পের প্রসার। এই যে দেখো তোমরা, শিল্পের প্রসার, শিল্প প্রতিষ্ঠান আরো অনেক প্রতিষ্ঠা করতে হবে, সেটাই বলছে। অবকাঠামো নির্মাণ, বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ। এরপর আমরা দেখবো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। তাহলে অবশ্যই সুদৃঢ় পরিকল্পনা প্রণয়ন করতে হবে, আবার সেটাকে বাস্তবায়ন করতে হবে, সেই বিষয়টাই বলছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু পর্যায়ক্রমে ব্যাখ্যাগুলো দেখে নিতে পারি, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা, প্রথম যে পয়েন্টটা আছে সেটা জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই জানি আমাদের এই দেশে বিশাল জনসংখ্যা, 16 কোটির অধিক,
সেই জনসংখ্যাকে অবশ্যই আমাদের শিক্ষা থেকে দূরে রাখে আবার দক্ষতা না অর্জন করে কিন্তু আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। অবশ্যই আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে অবশ্যই শিক্ষিত, প্রথম হচ্ছে শিক্ষিত করে তুলতে হবে, এরপর তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ করার মাধ্যমে তারা দক্ষ হয়ে উঠবে এবং তারা কারিগরি শিক্ষায় দক্ষতা হলে তারা কিছু না কিছু করতে পারবে, উদ্ভাবন করতে পারবে, তৈরি করতে পারবে, কাজে লাগবে। তাহলে অবশ্যই আমাদের এই শিক্ষাকে এগিয়ে আমাদের এই যে বিশাল জনগোষ্ঠীকে এগিয়ে নিতে গেলে অবশ্যই শিক্ষার হার বাড়াতে হবে এবং আমাদের আগ্রহী করে তুলতে হবে। তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের শিক্ষার হার এখনো অনেক কম। তাহলে আমাদের শিক্ষার হার বাড়াতে হবে, 100% শিক্ষিত করতে হবে, জনপাড়া শিশুদেরকে করতে হবে। তাহলে অবশ্যই আমাদের একটি দেশকে যে জনসংখ্যা, বিশাল জনসংখ্যাকে অবশ্যই জনসম্পদে পরিণত করতে হবে, অবশ্যই তাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এবং শিক্ষিত করতে হবে। আমরা জানি যে কোনো কিছু চিন্তা করা বা কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যা হয় কাদের? যারা অক্ষম, যারা শিক্ষা জ্ঞান নাই, যারা শিক্ষা গ্রহণ করা নাই, তারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে তাদের খুবই কঠিন হয়। তাহলে অবশ্যই সিদ্ধান্ত নিতে কাদের কঠিন হয়? যাদের অক্ষর জ্ঞান নাই, মানে শিক্ষিত না তাদের। তাহলে অবশ্যই তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তা না হলে প্রশিক্ষণ দিতে হবে, তা না হলে এই দেশকে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এরপর আমরা দেখবো কৃষির উন্নতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমরা আগে কি জানতাম? বাংলাদেশ এই যে গরু দিয়ে লাঙ্গল চাষ করে, জমি চাষ করে, ধান কাটে, এইভাবে কৃষির উপর নির্ভরশীল ছিল। এখন আমাদের কৃষি কিন্তু অনেক প্রসারিত হয়েছে। কৃষি বলতে শুধু জমি চাষ করাটা কৃষি না, কৃষির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কৃষি, খামার থেকে শুরু করে মৎস্য, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান জড়িত। সেখানে কিন্তু এই কৃষিটাকে আধুনিকরণ করতে হবে। এই কথাটাই বলছে, কৃষির আধুনিকরণ করার ফলে আমাদের কিন্তু কৃষির উৎপাদন অনেক বেড়ে যাবে এবং সমাজ কিন্তু অনেক এগিয়ে যাবে। বিশ্বে আজকে কিন্তু কৃষির কিন্তু চাহিদা অনেক বেশি। কিন্তু আজকে তোমরা জানো এই যে কৃষিতে কিন্তু কীটনাশক সার, বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ রোপণ করার ফলে আমরা কিন্তু অনেক ধরনের উৎপাদন বেশি হচ্ছে, ভালো সবজি পাচ্ছি, ভালো ধান পাচ্ছি, অনেক বেশি উৎপাদন হচ্ছে। এরপর দেখো এই যে আমরা একটা কৃষি যন্ত্রপাতি দেখতেছি, যার ফলে কি হচ্ছে? আমরা খুব তাড়াতাড়ি কিন্তু উৎপাদনটা করতে পারতেছি, রোপণ করতে পারতেছি, কাটতে পারতেছি। তাহলে অনেক সহজ হয়ে গেছে কৃষি প্রযুক্তি ব্যবহার বলে। তাহলে আমাদের কি করতে হবে? এই কৃষিটাকে আরো উন্নত করতে হবে। যেখানে আমাদের জমি চাষ করতে 1 মাস লাগতো, সেখানে আমাদের 3 দিন 4 দিনে আমাদের জমি চাষগুলো হয়ে যায়। তাহলে সময় কম লাগতেছে, আবার বেশি অর্থ আমরা পাচ্ছি, কম দিয়ে বেশি অর্থ পাচ্ছি, সময় কমে। তাহলে সেটা ভালো। তাহলে আমাদের নিজের উৎপাদন করতে পারছি, উৎপত্তিগুলো আমরা দেশের বাইরে রপ্তানি করতেছি। তাহলে কি হচ্ছে? রপ্তানি করার ফলে দেশের উন্নত হচ্ছে, নিজেরও সমাজ রাষ্ট্র উন্নয়ন হচ্ছে এবং নিজেরও পরিবারের উন্নত হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই কৃষিকে অবশ্যই আমাদের আধুনিকরণ করতে হবে, যোগ্য উপযোগী করতে হবে। তাহলে আমাদের এই অর্থনীতি উন্নয়নটা এবং দেশকে আরো অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে আমরা পরিণত করতে পারবো সামনের দিকে। এরপর প্রাকৃতিক সম্পদের ব্যবহার। তোমরা নিশ্চয়ই জানো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এই যে প্রাকৃতিক সম্পদ, যেখানে গ্যাস যেখানে পাওয়া যায়, সেখানে উন্নত মানের কয়লা পাওয়া যাচ্ছে, যেখানে লোহার খনি পাওয়া যাচ্ছে, আর উন্নত মানের যেখানে বায়ু ব্যবহার করে, যেখানে সমুদ্র বন্দর আছে, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ আমরা ব্যবহার করতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রাকৃতিক সম্পদের ব্যবহার, এটাকে অবশ্যই আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। একটি দেশের শিল্প প্রতিষ্ঠান করতে গেলে অবশ্যই প্রাকৃতিক সম্পদের দরকার আছে। এই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা উত্তোলন করতে গেলেও আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যন্ত্রপাতির প্রয়োজন আছে, সেখানে মেধাসম্পন্ন মানুষের দরকার আছে সেগুলো ব্যবহার করতে গেলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রাকৃতিক সম্পদের যে ব্যবহার, এটা আমাদের সঠিকভাবে করতে হবে। একটা শিল্প প্রতিষ্ঠান, শিল্প উন্নত দেশ বানাতে গেলে এই প্রাকৃতিক সম্পদগুলো অবশ্যই প্রয়োজন। কারণ শিল্প প্রতিষ্ঠানে অবশ্যই গ্যাসের প্রয়োজন আছে, বিদ্যুতের প্রয়োজন আছে। তাছাড়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো না। তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠানকে, একটি দেশকে শিল্প প্রতিষ্ঠান, শিল্প সমৃদ্ধ দেশ গড়তে গেলে আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, আমাদেরকে সঠিকভাবে উত্তোলন করতে হবে, আমরা যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি, যেন আমরা নিজেদের প্রয়োজন মিটাই, অন্যদের প্রয়োজন মেটাতে পারি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে গেলে প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তোমরা অবশ্যই আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো অপচয় করবে না, এগুলোকে সঠিকভাবে ব্যবহার করবে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবন প্রয়োজন মেটাবে এবং আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ায় সহায়তা করবে। এরপর আমরা দেখব শিল্পের প্রসার।
এরপর আমাদের শিল্পের প্রসার। তাহলে আমরা জানি এই যে তোমরা দেখছো এটা একটা গার্মেন্টস শিল্প, আর এটা দেখো ঔষধ শিল্প। এরপরে আছে আমাদের বিদ্যুৎ শিল্প আছে, চিনিকল, সেটাও আমাদের কাগজ কল আছে, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান আছে, চামড়াজাত শিল্প আছে আমাদের বিখ্যাত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই শিল্পের অবশ্যই প্রসার করতে হবে, কারণ গার্মেন্টস ঔষধ এগুলা আমাদের দেশের চাহিদা পূরণ করতেছে এবং অর্থনৈতিকভাবে যে আমাদের এই যে বিশেষ জনগোষ্ঠী তাদের কিন্তু বেকারত্ব দূর করতেছে, কর্মসংস্থান সৃষ্টি করতেছে, আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং আমাদের প্রয়োজন মেটাচ্ছে, অতিরিক্ত আমরা দেশের বাইরে পাঠাচ্ছি। এর প্রভাবে কি হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। তাহলে অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা এই শিল্পের প্রসার করতে হবে, আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, অবশ্যই আমাদেরকে সবাইকে উদ্যোক্তা হতে হবে, আমরা যেন অবশ্যই বিনিয়োগ করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে দেশগুলো মানে শিল্পোন্নত দেশ সেগুলোতে শিল্প প্রতিষ্ঠান বেশি, তাহলে শিল্পের প্রসার যেখানে বেশি সে দেশ তত উন্নত। তাহলে বাংলাদেশকে যদি আমরা শিল্পোন্নত দেশ করতে চাই তাহলে অবশ্যই শিল্পের প্রসার করতে হবে, নিত্যদিন শিল্প প্রতিষ্ঠা করতে হবে এবং অনেক মেধা শ্রম দিয়ে আমাদের লোককে শিক্ষিত করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে যেন তারা দক্ষতার সহিত এবং ভালো নিপুণভাবে কাজগুলো করতে পারে। আমরা জানি এই যে আমাদের পোশাক শিল্প গত কয়েক বছর ধরে আমাদের বিশাল অর্থনৈতিকভাবে আমাদেরকে বৈদেশিক মুদ্রা অর্জন করা সহায়তা করতেছে আমাদের এই পোশাক খাত। এরপরে আছে যে ঔষধ, বর্তমান বিশ্বে অনেক দেশে আমাদের ঔষধ রপ্তানি হচ্ছে যেটা আমাদের চাহিদাগুলোকে পূরণ করছে এবং বিশ্বের চাহিদাও পূরণ করতেছে। তাহলে আমাদেরকে অবশ্যই আমদানি না করে রপ্তানি করতে হবে, এই মানসিকতা আমাদের থাকতে হবে, তাহলে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে শিল্পের প্রসার করতে হবে, ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান করে ধীরে ধীরে এলাকে বড় করতে হবে, এইভাবে একটি দেশকে শিল্প উন্নত দেশে পরিণত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখবো অবকাঠামো নির্মাণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটি দেশে যদি ব্যবসা বাণিজ্য মানে প্রসার করতে হয় তাহলে অবশ্যই একটি দেশের অবকাঠামো নির্মাণ করতে হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকতে হবে, পরিবহন ব্যবস্থাটা যেটা ভালো থাকতে হবে, অবকাঠামো জানে আমাদের অবকাঠামো যে নির্মাণের যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জোর দিতে হবে। না হলে কিন্তু যেমন রেলপথ, আমাদের সড়ক পথ, বিমান পথ এগুলো যদি আমাদের সঠিক না থাকে তাহলে কিন্তু আমরা একটি দেশের সাথে একটি দেশের এবং দেশের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্যগুলো সঠিকভাবে করতে পারবো না। তোমরা চিন্তা করো আমাদের দেশের যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট যদি খারাপ হয়ে থাকে তাহলে আমাদের যে সবজি নিয়ে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাবে তাহলে সবজি তো মাঝে রাস্তায় নষ্ট হয়ে যাবে, তাহলে অর্থনৈতিকভাবে ওই পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং ঢাকায় বা বড় শহরে যে সবজি যাচ্ছে না সেখানে কিন্তু এই যে সবজির বাজার কিন্তু অনেক মানে বেশি হয়ে যাবে, সেখানে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে, তাহলে কি হবে, একটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে অবশ্যই যোগাযোগ ব্যবস্থা মানে অবকাঠামো নির্মাণ আমাদেরকে অবশ্যই করতে হবে এবং সেই জায়গায় আমাদেরকে মনোযোগী দিতে হবে। আর আমরা অবশ্যই জানো এই অবকাঠামো নির্মাণে সকলকে ব্যক্তিগতভাবে সরকারকে সহযোগিতা করতে পারি, এই মানসিকতা আমাদের থাকতে হবে। সরকারের সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ, সেটা আমাদের মাথায় নিয়ে অবশ্যই অবকাঠামো নির্মাণের দিকে যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ফলো করবে, শিল্পোন্নত দেশগুলো তোমরা দেখবে তাদের রাস্তাঘাট, তাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, কারণ তারা শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা খুবই নিমেষেই তারা একটি শহর থেকে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারতেছে। তাহলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে আমাদের অবকাঠামো যোগাযোগ ব্যবস্থাগুলো উন্নত করতে হবে, তা না হলে একটি দেশ এই সেবা খাত, এগুলো সেবা খাতে একটি দেশ কিন্তু শিল্পোন্নত বা ভালো দেশ হিসেবে অর্থনৈতিকভাবে উন্নত দেশ হিসেবে যাওয়া মানে কঠিন হয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদের এই যে অবকাঠামোগুলো তোমরা দেখতেছো আমাদের দেশে পদ্মা ব্রিজ হচ্ছে, যমুনা ব্রিজ আছে, এরকম অনেকগুলো বড় বড় সেতু নির্মাণ করা হয়েছে। এর ফলে কি একটা দেশকে আমরা খুব সহজে যোগাযোগ ব্যবস্থার মধ্যে আনতেছি, একটা নেটওয়ার্কের মধ্যে আনা সহজ হচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের রাস্তার কাজগুলো চলছে, অনেক সুন্দরভাবে রাস্তার কাজগুলো করা হচ্ছে, তাহলে আমরা খুব সহজে আমরা রাজধানী শহর, বড় বড় শহরগুলোতে যেতে পারবো। এই যে তোমরা দেখো ঢাকা শহরের মধ্যে যে জ্যাম দেওয়া যানজট, সেখানে নিরসন হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, বিভিন্ন ধরনের যে ফ্লাইওভার গুলো আছে এগুলো তৈরি হয়েছে। এর ফলে কি হচ্ছে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এলিভেটেড কারণে, আর এই যে দেখো আমাদের ব্রিজ নির্মাণের কারণে আমাদের যোগাযোগগুলো আরো সহজ হচ্ছে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এরপর দেখো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো তোমরা যে পড়ালেখা করতেছো অবশ্যই তোমাদের একটা পরিকল্পনা থাকে, বিভিন্ন মেয়াদী পরিকল্পনা থাকে যে আমরা এই 2 মাসে আমি এতটুকু বইয়ের এতটুকু শেষ করব, 5 মাসে যা এতটুকু পড়বো, এরকম কিছু পরিকল্পনা গ্রহণ থাকে, প্রত্যেকেরই পরিকল্পনা আছে এবং পরিকল্পনা না করলে কিন্তু আগানো সম্ভব না।
আবার পরিকল্পনা গ্রহণ করলে হবে না, ওটাকে বাস্তবায়ন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে মনে করো যে আমি ক্লাস 5-এ পড়তে, আমি এখন 6-এ পড়তেছি, এক বছর একটা পরিকল্পনা থাকে, এরপর 7-এ উঠবো, এভাবে পড়ার পর আমি 8-এ উঠবো, 9-এ উঠবো, এভাবে পরিকল্পনা ভাবি। তোমাদের পিতা মাতারও কিন্তু পরিকল্পনা আছে যে তোমার কি বানাবে, কিভাবে নিয়ে যাবে, তো এইরকম একটা পরিকল্পনা আছে। তাহলে সেই রকম এই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশটাকে উন্নতশীল বা অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু পরিকল্পনা করা হয়। প্রত্যেক দেশেরই এই পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের একটা শাখা থাকে, মন্ত্রণালয় থাকে প্রণয়ন করে, যেখানে সেখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পরিকল্পনা মন্ত্রী, যেখানে দেশের যে প্ল্যানিং, বিভিন্ন যে কাজগুলো করা হবে তার প্ল্যানিং গুলো কিন্তু করা হয় পরিকল্পনা মন্ত্রণালয় থেকে। তাহলে এই পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সঠিক পরিকল্পনা আমরা জানি যে বিভিন্ন মেয়াদে এই পরিকল্পনা তোমাদের জন্য বললাম। এরকম আমাদের রাষ্ট্রের পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে, যেখানে আমাদের 71 সালের পর বঙ্গবন্ধু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখনো কিন্তু চলতেছে। পঞ্চবার্ষিকী মানে 5 বছর মেয়াদী। তাহলে সুপ্রিয় শিক্ষিতা, প্রত্যেক সরকার বা অনেক সরকারই আছে 5 বছর মেয়াদী কিছু পরিকল্পনা গ্রহণ করে, এই 5 বছরের মধ্যে আমি এই কাজগুলো করব, এই করলে এবং এগুলোকে যদি যেগুলো এজেন্ডাগুলো নেওয়া হয় সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে একটি দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয় এবং কথা কাজে মিল হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে যে সরকার আছে সেই সরকারের একটা শাখা আছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারা যে পরিকল্পনাগুলো করে, দেশকে নিয়ে ভাবে সুন্দর সুন্দর পরিকল্পনা, সেগুলোকে আবার বাস্তবায়ন করে থাকে। তাহলে আমরা যদি অবশ্যই এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন আমাদের দেশ বা রাষ্ট্র করে থাকে, তাহলে অবশ্যই একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে তোমরা যে জানলে যে একটি দেশের অর্থনৈতিক যে উন্নয়নের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাময় বিষয়গুলো তোমরা জানলে, তাহলে অবশ্যই আমাদের দেশে যে অর্থনৈতিক উন্নয়নের যে সম্ভাবনা, সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে। তাহলে ওই প্রতিবন্ধকগুলো দূর করতে পারলে অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাবো। আর সম্ভাবনার যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে কাজে লাগাতে পারি, আধুনিকরণ করতে পারি, ওগুলোর জন্য প্রসার করতে পারি আরো বেশি বেশি করে, তাহলে আমাদের দেশকে আমরা আরো শিল্পোন্নত বা আরো ভালো দেশ শিল্পে অর্থনৈতিকভাবে এগিয়ে উন্নয়নশীল আরো বড় দেশে, মানে মধ্যমায়ের দেশে, বর্তমানে নিম্ন মধ্যমায়ের দেশে আছি, আমরা যেন অবশ্যই মধ্যমায়ের দেশে নিয়ে যেতে পারি, সেটা আমাদেরকে অবশ্যই কাজকর্মের মধ্যে করতে হবে। তাহলে আমরা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ থেকে তোমাদের জন্য কিছু বাসার বাড়ির কাজ দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে সুবিধা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু প্রশ্নগুলা দেখো। এই যে বাড়ির কাজ তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশ কেমন দেশ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, সেটাই বলছি, বাংলাদেশ কেমন দেশ। তাহলে বাংলাদেশের উন্নয়নের পথে বাধাগুলো কি কি? এই যে বলছিলাম বাংলাদেশের উন্নয়নের পথে বাধাগুলো, এই যে শিক্ষার অভাব আর কি, দারিদ্রতা এবং শিক্ষার অভাব, এটা হচ্ছে উন্নয়নের বাধা। আর জনসংখ্যা পরিণত করতে কি প্রয়োজন? তাহলে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করলে, তাহলে ওই জনসংখ্যাগুলো কি করতে হবে? শিক্ষা গ্রহণ করাতে হবে, আবার কি করতে হবে? প্রশিক্ষণ দেওয়া হবে, এগুলো। তাহলে এইরকম গেলে তো পড়ার মধ্যে ছিল। কিসের কারণে আমাদের দেশের মানুষ সিদ্ধান্ত নিতে অক্ষম? কিসের কারণে আমাদের মানুষ সিদ্ধান্ত নিতে অক্ষম? মানে অজ্ঞতার কারণে, মানে নিরক্ষরতার কারণে। যাদের পড়ালেখা নেই তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। কি ব্যবহার করার ফলে কৃষির উৎপাদন বাড়ে? তাহলে কি ব্যবহার করার ফলে, আধুনিক যন্ত্রপাতি বিভিন্ন জিনিস ব্যবহার করার ফলে কৃষির যে উৎপাদন সেগুলো বাড়ে। কি ব্যবহার করার ফলে দেশের শিল্প উন্নয়নের গতি বাড়বে? তাহলে কি ব্যবহার করার ফলে দেশের শিল্প উন্নয়নের গতি বাড়বে, সেটা কিন্তু পড়ার মধ্যে। তারপরে গ্রাম প্রধান বাংলাদেশে এখনো উন্নয়নের প্রধান খাত কি? তাহলে বাংলাদেশ তো গ্রাম প্রধান গ্রাম, বাংলাদেশের মধ্যে অনেক গ্রাম আছে, প্রধানত গ্রামই প্রধান। সেই গ্রাম প্রধান বাংলাদেশে এখন উন্নয়নের প্রধান খাত কি? উন্নয়নের প্রধান খাত কি সেটাই বলছি। আর অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসেবে কি নির্মাণের বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে অর্থনৈতিক উন্নয়নের শর্ত হিসেবে কি উন্নয়নের বিষয়কে গুরুত্ব দিতে হবে। সরি, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি দরকার? তাহলে যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কি দরকার? তাহলে প্রত্যেক দেশের অর্থনীতির জন্য কিছু বিষয় দরকার, সেই কথাটাই আমি বলছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের একবারেই আমি শেষ প্রান্তে এসেছি। তাহলে আমি আজকে এখানেই শেষ করব। তোমরা অবশ্যই যে একটি দেশের সম্ভাবনায় খাত আছে, বাধা আছে, এই বিষয়গুলো তোমরা দেখবে, তাহলে কোনো সমস্যা তোমাদের থাকবে না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে এখানেই শেষ করব। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী ক্লাস থেকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।